ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আমার ভিডিওটির মাধ্যমে তোমাদের কম খরচায় ভ্রমণ করিয়ে দেখাবো কালিম্পং। কম খরচায় কালিম্পং ভ্রমণের জন্য আমাদের জার্নি শুরু করতে হবে সোজা কলকাতা থেকে। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা শিলিগুড়িতে এসে পৌঁছাবে, এবং শিলিগুড়ি থেকে সরকারি বাস ধরে কম টাকা খরচা করে কিভাবে কালিম্পং এ এসে পৌঁছাবে। কালিম্পং এ এসে একদম চকের কাছাকাছি ভিউ রুম নিয়ে কোথায় থাকবে তাও কম টাকা খরচা করে, সেটাও জানিয়ে দেব। কালিম্পং ভ্রমণে আসলে পরে বন্ধুরা কোনো রকম তোমাদের গাড়ি রিজার্ভ করতে হবে না। পায়ে হেঁটে শুধুমাত্র গুগল ম্যাপটা অন করে কালিম্পং এর কিছু দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবে সেটাও জানিয়ে দেব। তাছাড়াও কোথা থেকে শপিং করবে, তোমরা কোথায় খাবার দাবার খাবে, কম খরচায় পেট ভরে কোথায় তোমরা খাবার দাবার পাবে, এ টু জেড ইনফরমেশন পেয়ে যাবে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি, এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। আজকের জার্নিটা শুরু করছি আমি সকাল সকাল শিয়ালদা স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 11:30। তবে বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে আজকে কিন্তু আমি দুপুর ঠিক 3টের সময় ধরবো তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন। তার জন্যই তাড়াতাড়ি করে আসা। তবে তাড়াতাড়ি আসার আরো একটি কারণ রয়েছে, কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে এইসব ইনফরমেশন গুলো জানার জন্য। তবে বন্ধুরা ট্রেনের অপেক্ষায় কিন্তু আমি স্টেশন চত্বরেই রয়েছি। ট্রেন আসুক, কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে, তারপরে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেবো। প্রায় অনেকবার শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন ধরে আমি জার্নি করেছি উত্তরবঙ্গের দিকে। মূলত বেশিরভাগ সময় ট্রেনটি শিয়ালদা স্টেশনের 12 নয়তো 13 নাম্বার প্ল্যাটফর্ম থেকেই ছাড়া হয়। তবে আজ দুপুর ঠিক 2টোতে ট্রেন চলে এসেছিল তার নিজস্ব ট্র্যাকে। মোটামুটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগেই নিজস্ব ট্র্যাকে ট্রেন চলে আসে। শিয়ালদা স্টেশনে 13 নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন। আজকে এই ট্রেন ধরে কিন্তু আমার জার্নি হবে শিয়ালদা স্টেশন থেকে এনজেপি স্টেশন পর্যন্ত, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত। 1 মাস আগে আইআরসিটিসি অ্যাপ্লিকেশন থেকে ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। মাথা পিছু খরচা পড়েছে 335 টাকা করে। ট্র্যাকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সময় নষ্ট না করে ট্রেনে উঠে পড়বো। শিয়ালদা স্টেশন থেকে সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ট্রেন ছাড়াও শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে, যেসব ট্রেনগুলো ধরলে তোমরা কিন্তু খুব সহজেই শিলিগুড়ি কিংবা এনজেপিতে পৌঁছে যেতে পারবে। যেমন হাওড়া স্টেশন থেকে রয়েছে 15959 কামরূপ এক্সপ্রেস ট্রেন, এবং শিয়ালদা স্টেশন থেকে রয়েছে 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন। রয়েছে শিয়ালদা স্টেশন থেকে 12377 পদাতিক এক্সপ্রেস ট্রেন। তাছাড়াও তোমরা কলকাতা থেকে সরাসরি কিন্তু বাস ধরে পৌঁছাতে পারো শিলিগুড়িতে, এবং তোমরা চাইলে পরে আকাশপথেও কিন্তু খুব সহজে শিলিগুড়িতে পৌঁছাতে পারো। যদি কম খরচায় আরামদায়ক একটি জার্নির কথা ভেবে থাকো তাহলে আমি বলবো ট্রেন জার্নিটাই বেস্ট হবে। বেশ খানিকক্ষণ ট্রেনে জার্নি করে আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তবে ট্রেন আসার কথা ছিল কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে মাঝরাতে 2:10-এ। সেখানে ট্রেনটা বেশ খানিকক্ষণ লেট করেছে। ভোরবেলা 5টার সময় আমি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালাম। এই ট্রেনে বহুবার জার্নি করেছি, তবে এত লেট কোনোদিনও করেনি। ফার্স্ট টাইম লেট হলো। তবে লেট হওয়ার কারণে আমার কিন্তু ঘুমটা বেশ ভালো হয়েছে ট্রেনের মধ্যে। যাই হোক, আমি এখন 3 নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। সামনের দিকে রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজটা ধরে আমি 1 নাম্বার প্ল্যাটফর্ম হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম মেন গেটে বেরিয়ে যাব। এনজেপি স্টেশনের মেন গেটের সামনে আমি চলে এসেছি। তবে চারিদিকের ভিউ দেখে তোমরা বুঝতেই পারছো স্টেশন চত্বরের বাইরে কিন্তু কিছু একটা কাজ হচ্ছে। তবে পুরনো স্মৃতি হিসেবে এখানে কিন্তু শুধু রেলগাড়ির যে ইঞ্জিনটা সেটাই রাখা রয়েছে। তবে বন্ধুরা স্টেশন চত্বর থেকে যখন বাইরের দিকে বেরোবে, মানে মেন গেট থেকে হাতের বাঁ দিকে একটি রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে। যেই রাস্তাটা ধরলে পরে তোমরা কিন্তু একদম এখানকার যে শেয়ার গাড়ির যে স্ট্যান্ডটা রয়েছে সেখানে পৌঁছাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে রাস্তাটা যাচ্ছে সকলেই দেখো এগিয়ে যাচ্ছে, এবং চারিদিকে কিন্তু রয়েছে ব্যারিকেড। এই রাস্তা ধরেই আমাকে কিন্তু এখন শেয়ার গাড়ি স্ট্যান্ডে এগিয়ে যেতে হবে।
2 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি শিলিগুড়ি গাড়ি স্ট্যান্ডে। বন্ধুরা, এইখান থেকে তোমরা পাহাড়ের যে কোনো জায়গায় যাওয়ার জন্য শেয়ার গাড়িও পেয়ে যাবে, তাছাড়াও রিজার্ভ গাড়িও পেয়ে যাবে। যেরকম গ্যাংটক, দার্জিলিং যদি তোমরা যেতে চাও, তোমরা এখান থেকে কিন্তু রিজার্ভ গাড়িও পেয়ে যাবে। তবে এই গাড়ি স্ট্যান্ডে আরো একটি সাইডে কিন্তু শেয়ার গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, এই ম্যাজিক ভ্যান এবং এই অটোগুলো। এই অটো ধরে এখন আমি মাথা পিছু 30 টাকা ভাড়া দিয়ে কিন্তু যাব শিলিগুড়ি জংশনের সামনে। শিলিগুড়ি জংশনের সামনে যে মেন রোডটা রয়েছে, রোডের পাশে কিন্তু রয়েছে শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু আমি এই গাড়ি ধরে এখন পৌঁছাবো। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনের কাছে থাকা এই শেয়ার গাড়ি স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে যাত্রা শুরু করলাম শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তবে বন্ধুরা, তোমরা যদি মোটামুটি মাঝরাত 2:30-3টে নাগাদ এখানে এসে পৌঁছাও, তোমাদের কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তোমরা কিন্তু একদম মাঝরাত থেকে গাড়ির সুযোগ সুবিধা পেয়ে যাবে। তবে মাঝরাতের দিকে গাড়ি ধরলে পরে শেয়ার গাড়িতে NGP স্টেশন থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে যদি পৌঁছাতে চাও, তাহলে মাথা পিছু খরচা পড়বে শেয়ার গাড়িতে 40 টাকা করে। আমি যেহেতু সকালবেলা গাড়িটা ধরেছিলাম, তাই আমার কাছ থেকে কিন্তু 30 টাকা ভাড়া নেওয়া হয়েছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। অটো থেকে নেমে আমি সোজা চলে এসেছি কিন্তু শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ডের সামনে। বাস স্ট্যান্ডে আসার সাথে সাথেই এখানে দেখলাম গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কালিম্পং গামী বাস। তবে বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, কালিম্পং যাওয়ার যে বাসগুলো রয়েছে, এই বাসের টিকিট কিন্তু কাউন্টার থেকে দেওয়া হয় না। তোমাদেরকে বাসে উঠে যেতে হবে, সিট থাকলে পরে সিট নিয়ে বসে যেতে হবে, তারপরে কিন্তু টিকিটটা গাড়ির মধ্যেই হবে। যদি তোমরা কার্শিয়াং কিংবা দার্জিলিং যেতে চাও, তাহলে কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার গুলো, সেইখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। সকালবেলা ঠিক 6:30 থেকে সকাল 9টা পর্যন্ত NBSTCর সরকারি বাসগুলো তোমরা পেয়ে যাবে কালিম্পং যাওয়ার জন্য। তবে 9টার পরে যদি তোমরা কেউ বাস স্ট্যান্ডে এসে পৌঁছাও, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদেরকে NBSTC বাস স্ট্যান্ডের ঠিক ব্যাক সাইডে যে প্রাইভেট বাস স্ট্যান্ডটা রয়েছে, সেইখানে যেতে হবে। সেইখান থেকে তোমরা প্রায় মোটামুটি বিকেল পর্যন্ত কিন্তু কালিম্পং যাওয়ার জন্য বাস পেয়ে যাবে। আমি যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছি, বাসও দাঁড়িয়ে রয়েছে, আমি সিটও নিয়ে নিয়েছি, আর লাগেজও কিন্তু আমি তুলে দিয়েছি। সামনের দিকের একটি সিট নিয়েছি আর ব্যাক সাইডে 2টো সিট নিয়েছি, কারণ সৌরভ, আমি, ঋষু রয়েছি, তাই আমরা কিন্তু 3টে সিট নিয়েছি। ঋষুর জন্য একটি সিট নিয়েছি। আর বন্ধুরা, তোমাদের বলে দিচ্ছি, শিলিগুড়ি NBSTC বাস স্ট্যান্ড থেকে কালিম্পং যেতে কিন্তু আমাদের মাথা পিছু খরচা পড়বে 111 টাকা করে। সরকারি বাসের কথা শুনে হয়তো অনেকেই ভাবছো বাসের সিটগুলো ঠিক কেমন হবে। সরকারি বাস হলেও বাসের সিটগুলো কিন্তু বেশ ভালো ছিল, তাই আশা করছি আমার মতো তোমাদের ওই বাসে জার্নি করতে কোনো রকম সমস্যা হবে না। আমার তো কোনো রকমই সমস্যা হয়নি। তবে বন্ধুরা, তোমরা হয়তো এটাও জানো, যারা আমার ভিডিওগুলো ফলো করো, আমি কিন্তু লো বাজেট ট্রিপ করি, মানে কম খরচায় যাতে যে কোনো জায়গা তোমরা ঘুরে দেখে নিতে পারো। তাই আমি কিন্তু কালিম্পং পৌঁছানোর জন্য শিলিগুড়ি থেকে বেছে নিয়েছিলাম সরকারি বাস। তবে তোমরা যারা একটু হাই বাজেটে ঘুরতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা কিন্তু শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভও করে নিতে পারো। শিলিগুড়ি থেকে যদি তোমরা কালিম্পং যেতে চাও, সেটা শেয়ার গাড়ি ধরে, তাহলে তোমাদের আসতে হবে পানি ট্যাঙ্কি মোড়ে। পানি ট্যাঙ্কি মোড় থেকে কিন্তু কালিম্পং যাওয়ার জন্য শেয়ার গাড়ি ছাড়া হয়। সেই ক্ষেত্রে মাথা পিছু খরচা লাগবে 200 থেকে 250 টাকা করে। আর যদি তোমরা ফুল গাড়ি বুক করে নাও, মানে 4 সিটার গাড়ি, তাহলে কিন্তু তোমাদের পুরো গাড়িটার খরচা পড়বে 2,500 থেকে 3,000 টাকার মতো। আচ্ছা, যদি তোমরা ভাবো যে শেয়ার গাড়ি ধরে শিলিগুড়ি থেকে কালিম্পং যাবে, তাহলে তোমাদের বলে রাখি, বুলেরো গাড়ি নয়তো টাটা সুমো, এইসব গাড়িগুলোই কিন্তু যায় কালিম্পং এর উদ্দেশ্যে। সেই ক্ষেত্রে ড্রাইভারের ঠিক পাশের সিটে বসবে 2 জন, মাঝখানের সিটে বসবে 4 জন, তার ব্যাক সাইডের সিটে আরো 4 জন। তারপরে প্রত্যেকের লাগেজ অবশ্য গাড়ির ওপরের জায়গাতেই রাখা হয়, তবে কিছু লাগেজ কিন্তু তোমাদেরকে সাথে নিয়েও বসতে হতে পারে। এবারে তোমরাই ঠিক করে নাও যে তোমরা শিলিগুড়ি থেকে কালিম্পং এ আসলে পৌঁছাবে কি করে। প্রত্যেকটা অপশনই আমি তোমাদের জানিয়ে দিলাম। তবে বাসে করে গেলে পরে একটা সুবিধে রয়েছে, কম খরচায় পৌঁছাতে পারবে, তার সাথে নিজস্ব একটি সিট থাকবে, যে সিটে আরাম করে বসে পাহাড়ের সুন্দর রূপ দেখতে দেখতে তোমরা পৌঁছে যেতে পারবে অনায়াসে কালিম্পং এ। সেফ একটা জার্নি কমপ্লিট করে সরকারি বাস ধরে আমি অনায়াসে পৌঁছে গেলাম কালিম্পং এর মেন সিটিতে।
ফাইনালি বন্ধুরা শিলিগুড়ি থেকে 2.5 ঘন্টা জার্নি করে আমি পৌঁছে গিয়েছি কিন্তু সরকারি বাস ধরে কালিম্পং বাস স্ট্যান্ডে। এখন আমি বাস স্ট্যান্ড এরিয়াতেই রয়েছি। তোমরাও কিন্তু আমার মতো কম টাকা খরচা করে সরকারি বাস ধরে কালিম্পং এ পৌঁছাতে পারো খুব সহজেই। এবারে আমার প্রথম কাজ হলো একটি হোটেলের সন্ধান করা। যেহেতু বাড়ি থেকে আগে কোনো রকম হোটেল বুক করে আসিনি, তাই হোটেলের সন্ধান করতে হবে। কোথায় হোটেল নিয়ে থাকছি সেটাকে খুঁজে নিই, তারপরে বাকি তথ্য তোমাদের কাছে পৌঁছে দেবো। ফাইনালি বন্ধুরা বাস স্ট্যান্ড এরিয়া থেকে 250 মিটার হাঁটা পথে আমি চলে এলাম কিন্তু আমার গন্তব্যস্থল, মানে যেখানে আজকে আমি হোটেল নিয়ে নাইট স্টে করব। হোটেলটা ভীষণই সুন্দর। তার আগে বলে দিচ্ছি হোটেলের নাম হলো হোটেল সিলভার ক্রিসক্রিন্ট। আচ্ছা, হোটেলের ভেতরে এন্ট্রি করলে পরেই তোমরা কিন্তু বেশ সুন্দর করে সাজানো রিসেপশন এরিয়া দেখতে পারবে। খুব সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে। আর এইদিকে হলো রিসেপশন এরিয়া। এখানে দেখো খুব সুন্দর কিন্তু সিটিং প্লেস রয়েছে, এখানেও রয়েছে, এই সাইডেও রয়েছে। তবে বন্ধুরা তোমরা যদি হোটেলের কাছে আসতে চাও, চিনতে কোনো রকম সমস্যা হয়, তাহলে তোমরা কিন্তু বাস স্ট্যান্ড এরিয়া থেকে মোবাইলে গুগল ম্যাপটা অন করে নিলে পরেই খুব সহজে হাঁটা পথেই হোটেলে পৌঁছে যেতে পারবে। চলো সবার প্রথমে আমি তোমাদের খুব সুন্দর ভিউ একটি রুম দেখিয়ে দেবো। চলো তাহলে বন্ধুরা তোমাদের আমি একটি রুম দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদের দেখাবো কিন্তু 104 নাম্বার রুম। এই রুমের ভেতরে আসলে পরে তোমাদের সারা দিনের ক্লান্তি এক চুটকিতে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। কারণ রুমটা দেখেছো কতটা সুন্দর, বেশ বড় রুম। এই সাইডে রয়েছে একটি বড় বেডের ব্যবস্থা, আর এইখানে রয়েছে সিঙ্গেল বেডের ব্যবস্থা। ছোট্ট রয়েছে এখানে কিন্তু টি টেবিল, আর খুব সুন্দর রয়েছে দুটো চেয়ার। আর এই সাইডটা হলো পুরো কিন্তু কাচের জানলা, মানে এই সাইডটা বলতে গেলে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, পুরো একটা সাইড কিন্তু পুরোটা কাচের জানলা, যেখানে বসে তোমরা কিন্তু চারিদিকের ভিউ, মানে পুরো কালিম্পং শহরটা কিন্তু দেখতে পারবে। দারুণ লাগছে দেখতে। আমি একটু এদিকে ঘুরে যাচ্ছি। এখানে রয়েছে আয়নার ব্যবস্থা। আর আমি যদি রুমের গেটটা বন্ধ করে দিই তাহলে এই হলো ওয়ার্ড্রপের ব্যবস্থা, তোমরা ওয়ার্ড্রপ ব্যবহার করতে পারো। আর এই সাইডে দেখো, আমার তো মনে হচ্ছে কালিম্পং এ ঘুরতে এসে বা যে কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেলে পরে এরকম সুন্দর যদি একটি রুম পাওয়া যায় তাহলে আর কোথাও বেরোতে হবে না, রুমে বসেই সময় কেটে যাবে। রয়েছে টিভির ব্যবস্থা, আর এই সাইডে রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা। ওয়াশরুমটা ঠিক কেমন করে সাজানো একটু তোমাদের বলে দিচ্ছি। এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আয়নার ব্যবস্থা, লাইট রয়েছে, এবং রয়েছে কিন্তু বালতি, মগ, গিজারের ব্যবস্থা, শাওয়ার এবং ওয়েস্টার্ন টয়লেট। জামা কাপড় ঝুলানোর জন্য রয়েছে হ্যাঙ্গার। খুব সুন্দর রুম, তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা। আচ্ছা, এখানে একটি রয়েছে স্ট্যান্ড ফ্যান। তবে আমার তো মনে হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা একটু যখন গরম গরম ওয়েদার থাকবে তখন হয়তো প্রয়োজন পড়তে পারে, তার জন্যই হয়তো রাখা রয়েছে। তবে এখন যা ওয়েদার, এখন কিন্তু পাখার প্রয়োজন পড়বে না। তবে বন্ধুরা আমি এই রুমটা কিন্তু নিইনি, আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা আগে তোমাদের দেখিয়ে দিই। রুমের ভেতরে এন্ট্রি করলে পরেই রুমটা দেখতে পারবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এটা কিন্তু 105 নাম্বার রুম। রুমের ভেতরে রয়েছে দু সাইডে দুটো বেডের ব্যবস্থা। এই সাইডের বেডে রয়েছে বালিশ এবং ব্ল্যাঙ্কেট, আর এই সাইডের বেডেও কিন্তু ব্ল্যাঙ্কেট এবং বালিশের ব্যবস্থা রয়েছে। বেডের পাশে রয়েছে বেশ বড় একখানা জানলা। জানলাটা খুলে দিলে পরে পাহাড়ের সুন্দর ভিউ এবং পাহাড়ের ছোট্ট ছোট্ট বাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই সাইডে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপের ব্যবস্থা। নিচের দিকে এখন আমাদের লাগেজ গুলো রয়েছে, তবে তোমরা চাইলে পরে ওপরের এই ওয়ার্ড্রপটা ব্যবহার করতে পারো। টিভি রয়েছে, টেলিফোন রয়েছে, আর এখানে রয়েছে সুইচ বোর্ডের ব্যবস্থা, লাইট, সমস্ত কিছু কিন্তু ভীষণই সুন্দর। বন্ধুরা রুমের আরো একটি সাইডে রয়েছে আয়নার ব্যবস্থা। এখানে রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। অ্যাটাচ ওয়াশরুম, ওয়াশরুমটা তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে বেসিন, হ্যান্ড শাওয়ার, আয়না, বালতি, মগ, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, এবং রয়েছে গিজারের ব্যবস্থা, জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার, আর রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা। মানে রুমেও ডাস্টবিন পেয়ে যাবে, ওয়াশরুমের ভেতরেও ডাস্টবিনের ব্যবস্থা পেয়ে যাবে। আমার কিন্তু রুম ওয়াশরুম ভীষণই পছন্দ হয়েছে। তবে বন্ধুরা কিছু কথা এবারে আমি তোমাদের বলি। আগের যে আমি রুমটা দেখালাম 104 নাম্বার রুমটা, সেটা কিন্তু পুরোটাই ভিউ রুম। তো ওই রুমটা যদি তোমরা নাও তাহলে কিন্তু সিজন টাইমে খরচা পড়বে 2000 টাকার কাছাকাছি। আর যদি তোমরা অফ সিজনে নাও তাহলে খরচা পড়বে
1500 টাকার মতো। তো আমি যে রুমটা নিয়েছি এটাতে যেহেতু জানলাটা একটু ছোট, ভিউটা অল্প পরিমাণে দেখতে পারবে, তাই কিন্তু এই রুমের প্রাইসটা পড়লো 1000 টাকা। আর তোমরা এটাও জানো যে আমি লো বাজেট ট্রিপ করি, তাই লো বাজেটে আমি যেখানে ভালো বুঝলাম তাই কিন্তু আমি এই রুমটা নিয়ে আছি। এবারে দুটো অপশন দিয়ে দিলাম, যদি তোমাদের বাজেটটা একটু হাই থাকে, ভিউ রুম নিয়ে থাকতে চাও, অবশ্যই তোমরা আগের রুমটা নিতে পারো। আর যারা একটু কম বাজেটে ঘুরতে চাইছো তারা আমার মতো 1000 টাকা নিয়ে রুম নিয়ে থাকতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি আগে থেকে কন্ট্যাক্ট করো বা রুম বুক করে রাখতে চাও তারও ফেসিলিটি পেয়ে যাবে। ফোন নাম্বারটা আমি অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করেছি, বাস জার্নি করেছি, প্রচুর টায়ার্ড রয়েছি। এবার একটু ফ্রেশ হব, রেডি হয়ে তারপরে একটু আমি কিন্তু রেস্ট নেব, তারপরে আবার আমার কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে। রুম থেকে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি আমি হাঁটা পথে ডাম্বের চকে। এটা কিন্তু তোমরা বলতে পারো কালিম্পং এর একটি খুব ফেমাস জায়গা। এই চক থেকে কিন্তু তোমরা গাড়ির ফেসিলিটি এবং এই চকের আশেপাশে প্রচুর রয়েছে হোটেল। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাম্বের চকের ঠিক সোজা রাস্তাটাই দেখো, পরপর গাড়িগুলো যে দাঁড়িয়ে রয়েছে, সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু কালিম্পং বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরেই হাতের বাঁ দিকে একটি সোজা রাস্তা চলে যাচ্ছে, যেখানে আমি স্টে করেছি। হোটেলের নামটা আমি আরো একবার বলে দিচ্ছি, হোটেল সিলভার ক্রিস্টিন। আচ্ছা, যাই হোক বন্ধুরা, ফ্রেশ হয়ে বাইরে তো চলে এসেছি। আর এইদিকে যে এরিয়াটা রয়েছে এটা কিন্তু পুরোটাই কালিম্পং এর লোকাল মানুষজনেরাই থাকে। আর এখানে যে চকটা রয়েছে, চকের আশেপাশে প্রচুর ঘিঞ্জি এলাকা, গাড়ি ঘোড়ার আওয়াজ রয়েছে। আর আমি যেখানে হোটেলটা নিয়েছি সেটা কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশ, চারিদিকে কোলাহল মুক্ত একটা পরিবেশ তোমরা পেয়ে যাবে। আর এইখান থেকে মাত্র 250 মিটার হাঁটা পথেই তোমরা হোটেলে পৌঁছে যেতে পারবে। আজকে দুপুরের খাবারটা ঠিক কোথা থেকে কমপ্লিট করব সেই বিষয়ে আসছি। তার আগে তোমাদেরকে লোকেশনটা জানিয়ে দিচ্ছি যে খাবারের হোটেলটা ঠিক কোন জায়গায়। আমার ব্যাক সাইডে তোমরা দেখতে পাচ্ছ একদম হাতের কাছে রয়েছে কিন্তু ডাম্বের চক। চক থেকে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসলে পরেই একটি জামা কাপড়ের দোকানের পাশ দিয়ে কিন্তু সিঁড়ি রয়েছে নিচে নেমে যাওয়ার জন্য। আর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পরে তোমরা পেয়ে যাবে কিন্তু আদিত্যা হোটেল। এখানে ভেজ নন ভেজ দু ধরনেরই খাবার পাবে। তাছাড়াও বন্ধুরা, তোমরা যখন হোটেল থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে ঠিক চকের কাছে আসলে পরে হাতের ডান দিকের রাস্তাটা ধরলে পরেই কিন্তু চলে আসতে পারবে এই হোটেলে। খাবার দাবারটা খাবো, খেয়ে দেখি এখানকার খাবারগুলো ঠিক কিরকম, পুরো একদম অনেস্ট রিভিউ কিন্তু দিয়ে দেবো। আজকে দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, কাঁচা পেঁয়াজ, রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে কিন্তু বেগুন ভর্তা, ডাল, এখানে রয়েছে এঁচড় এবং সোয়াবিনের তরকারি। আর আমি নিয়েছি কিন্তু চিকেন। যদি তোমরা ভেজ থালি নাও তাহলে কিন্তু চিকেনটা বাদে এই সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু পেট ভরে খাবার পেয়ে যাবে আদিত্যা হোটেলে। তো চলো খাবারগুলো খেতে কেমন হয়েছে খেয়ে টেস্ট করে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। প্রথমে ভেজ থালির দামটা বলি। ভেজ থালি নিলে পরে দাম পড়বে 90 টাকা। পেট ভরে অবশ্যই খাবার দাবার পাবে, মানে সবজি ডাল তোমরা কিন্তু দুবার করেও নিতে পারো। তবে ভাত যদি তোমরা দ্বিতীয়বার নাও তাহলে এক্সট্রা 10 টাকা পে করতে হবে। চিকেন থালির দাম পড়েছিল 140 টাকা। ব্যাপারটা ওই আগের মতনই, এক্সট্রা ভাত নিলে পরে এক্সট্রা 10 টাকা চার্জ করবে। চিকেন যদি এক্সট্রা করে নিতে চাও তাহলে কিন্তু এক্সট্রা টাকা চার্জ দিতে হবে। তবে চিকেনের গ্রেভি তোমরা দুবার করে নিতে পারো। এবারে যদি খাবারের টেস্টটা নিয়ে বলি, খাবারের টেস্ট কিন্তু খুব যে আহামরি ভালো তাও নয়, তবে ফেলে দেওয়ার মতনও নয়। পেট ভরে তোমরা খেতে পারো। কালিম্পং এ ঘুরতে আসা প্রচুর বাঙালি টুরিস্ট এই হোটেল থেকে খাবার দাবার খায়। এখানে মাছ, মাংস, ডিম সমস্ত কিছুটাই পাওয়া যায়। তবে সব রকমের সবজির থেকে ডালটা আমার মুখে বেশ ভালো লেগেছিল, তাই ডালটা দিয়ে আমি কিন্তু বেশ ভালো করেই খেয়েছিলাম। দুপুরের খাবার দাবার কমপ্লিট করে আমি কিন্তু ডাম্বের চক থেকে আবার হাঁটা পথে পৌঁছে গিয়েছি মঙ্গল ধামে। বন্ধুরা, তোমরা যারা কালিম্পং এ ঘুরতে আসবে তারা কিন্তু প্রথম দিন পায়ে হেঁটে এই সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো, কোনো রকম টাকা খরচা হবে না কিন্তু এতে। আচ্ছা, আমি যখন ডাম্বের চকে ছিলাম সেইখান থেকে কিন্তু গুগল ম্যাপটা অন করে রাস্তা চিনে
নিজেই চলে এসেছি। যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা লোকাল মানুষজনকে জিজ্ঞেস করতে পারো, আর নয়তো তোমরা গুগল ম্যাপটাও অন করে কিন্তু চলে আসতে পারো। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মঙ্গলধামের যে প্রবেশদ্বারটা রয়েছে সেই প্রবেশদ্বারের সামনে। বিশাল বড় প্রবেশদ্বার, একদম উপরে দেখো রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। কালিম্পং এর মেন সিটি কিংবা কালিম্পং এর যে মেন মার্কেট এরিয়া রয়েছে সেইখান থেকে হাঁটা পথে অনায়াসে তোমরা চলে আসতে পারো কালিম্পং এর মধ্যে থাকা খুব সুন্দর একটি জায়গায়, যার নাম মঙ্গলধাম। প্রকৃতি ঠিক কতটা সুন্দর এখানে না আসলে তোমরা জানতেই পারবে না। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে এই মঙ্গলধাম। মঙ্গলধামের আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর, তবে এখানকার সুন্দর একটি ব্যাপারও রয়েছে। অনেক অনাথ বাচ্চাদের এখানে রেখে পড়াশোনা, থাকা, খাওয়া সমস্ত কিছুর ভার দায়িত্ব নিয়েছে কিন্তু মঙ্গলধাম কর্তৃপক্ষ। তোমরা যদি কেউ এখানে এসে কোনোদিনও কিছু ডোনেট করতে চাও অবশ্যই করতে পারো। সেই ডোনেটের টাকা কিংবা যে কোনো জিনিসপত্র কিন্তু এখানকার বাচ্চাদেরই কাজে লাগবে। মঙ্গলধামে আমিও প্রবেশ করেছি, আর বুঝতেই পারছো চারিদিকের ভিউ দেখে ভীষণ জোরে কিন্তু বৃষ্টি পড়তেও শুরু হয়ে গিয়েছে। তবে বন্ধুরা, চারিদিকের ভিউ এত সুন্দর যেটা তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না। একদম পাহাড়ের কোলে, যেই মন্দির প্রাঙ্গণ থেকে পাহাড়ের অসাধারণ ভিউ দেখা যায়, দারুণ সুন্দর একখানা পরিবেশ। আচ্ছা, এইখানে রয়েছে কিন্তু শেডের ব্যবস্থা, বৃষ্টি পড়লে পরেও সমস্যা হবে না, তোমরা কিন্তু এই শেডের নিচে দাঁড়ালে পরে একদম ভিজবে না। একটু ভিউটা দেখো, মানে চারিদিকে এত ধরনের গাছগাছালি, এত রকমের ফুল গাছ, এত সুন্দর লাগছে কি বলবো। সত্যি কথা বলতে কালিম্পং এ যদি তোমরা ঘুরতে আসো, মঙ্গলধামটা কিন্তু সাইট সিনের মধ্যে রাখবে, নয়তো অনেক কিছু মিস করে যাবে। মন্দির প্রাঙ্গণটা বিশাল বড় জায়গা জুড়ে বিস্তৃত। এখানে যে প্রত্যেকটা গাছ রয়েছে, গাছগুলোকে এত সুন্দর ডিজাইন করে কাটা হয়েছে যেগুলো দেখলেই তোমাদের মন ভরে যাবে। মানে প্রকৃতি প্রেমীদের জন্য কিন্তু ভীষণ ভালো একটি জায়গার সন্ধান আমি তোমাদের দিয়ে দিলাম। মন্দির প্রাঙ্গণের মধ্যে থাকা এই সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গেলে মূল মন্দির প্রাঙ্গণে তোমরা যেতে পারবে। তবে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তাই অনেকক্ষণ ধরে রিশুকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। তবে মন্দির কর্তৃপক্ষ এক দিদিভাই আমাদের দেখে বলল আন্ডারগ্রাউন্ডের রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে মন্দির প্রাঙ্গণের দিকে যাও। তবে আন্ডারগ্রাউন্ডের রাস্তা ধরে মন্দির প্রাঙ্গণে গেলে পরে সবার প্রথমে চোখে পড়বে সমাধি মন্দির। সমাধি মন্দির দর্শন করে আবারও ছেলেকে নিয়ে উঠতে শুরু করলাম সিঁড়ি ধরে ওপরের দিকে। সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গিয়ে আমার কিন্তু চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছিল। আসলে মন্দির প্রাঙ্গণটা এতটাই সুন্দর এবং এত সুন্দর আলোকসজ্জা, যা দেখলে চোখ ঝলসে যাবে। শ্রীকৃষ্ণ ভগবান এবং রাধারানীকে নিয়ে পুরো মন্দির প্রাঙ্গণটা সেজে উঠেছে দারুণ ভাবে। তার সাথে উপরি পাওনা হিসেবে আলোকসজ্জা তো দেখতেই পারবে। রাধারানী এবং শ্রীকৃষ্ণর সময় কাটানোর সমস্ত কিছু কিন্তু মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন এখানে গেলে দেখতে পারবে শ্রীকৃষ্ণ ভগবান যখন মহারাস লীলা করছিল তার সখীদের সাথে, সেইগুলো কিন্তু মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ভাগবত গীতা শোনার সময় শ্রী দেবচন্দ্রজি যখন শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন, সেই সময়টাও কিন্তু মূর্তির মাধ্যমে ভীষণ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরকম পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক কিছু তোমরা দেখতে পারবে। প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণের মতনই মঙ্গলধামের সময় অনুযায়ী সকালের পুজো, ভোগ আরতি, তার সাথে কিন্তু সন্ধেবেলার সন্ধে আরতি হয়। সন্ধেবেলা যদি তোমরা কোনো সময় সন্ধে আরতি দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ সেই সময় মন্দির প্রাঙ্গণ ভীষণ সুন্দরভাবে সেজে ওঠে এবং এই মঙ্গলধামে থাকা অনাথ বাচ্চারা সুন্দর পোশাক পরে মন্দিরে গান বাজনা করে, যেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে।
আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যাক সাইডে পুরো গার্ডেন এরিয়া। বন্ধুরা এতটা সুন্দর লাগছে। তবে তোমাদের এই দিকে একটা জিনিস দেখাচ্ছি। আমি এই গাছটার বিষয়ে খুব একটা বেশি জানি না। দেখো গাছের মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে ঠিক যেন পদ্ম ফুলের মতো, আর গাছের পাতাটা ঠিক কাঁঠাল গাছের পাতার মতো। তো আমার এই জিনিসটা জানার খুব ইচ্ছে যে আসলে ফুলটার নামটা কি। তাছাড়াও বন্ধুরা এত সুন্দর সুন্দর এত বড় বড় গোলাপ ফুল, এত বড় বড় জবা ফুল, কি দারুণ লাগছে। তবে সত্যি কথা বলতে আমি জানি না কার কিরকম লাগে, আমার কিন্তু বিশেষ করে বর্ষাকালে পাহাড় ঘুরতে ভীষণ ভালো লাগে। আসলে বর্ষাকালে বৃষ্টিটা অবশ্যই হয়, রাস্তায় ধস নামার পরিমাণটা বেশি বাড়ে, কিন্তু গাছপালা প্রকৃতি এত সুন্দর হয়ে ওঠে তোমাদের কি বলবো। পাহাড়ের কোলে অবস্থিত মঙ্গলধামে আসলে পরে তোমরা এখানকার সৌন্দর্য তো দেখবে, তার সাথে কালিম্পং এর মধ্যে থাকা ছোট ছোট পাহাড়, আশেপাশের ছোট ছোট পাহাড়ি অঞ্চল এবং সবুজে ঘেরা সুন্দর পাহাড়ের ভিউ তোমরা দারুণ ভাবে দেখতে পারবে। তবে আমি যেদিন গিয়েছিলাম সেদিন বৃষ্টি পড়েছিল, চারিপাশটা হালকা মেঘে ঢাকা ছিল, তাই আমি তেমন ভাবে দেখতে পারিনি। ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা অবশ্যই দেখতে পারবে। বন্ধুরা মঙ্গলধাম থেকে প্রায় 300 মিটার হাঁটা পথে আমি চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায়। এই জায়গাটাও কিন্তু ঘুরে দেখলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ খুব সুন্দর শান্ত নিরিবিলি একটা পরিবেশ। একদম মাঝখানে রয়েছে বিশাল বড় একখানা ফুল গাছ। দেখো এই ফুল গাছের ফুলগুলো পুরো এরিয়াতে পড়ে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এই সাইডে রয়েছে বসার ব্যবস্থা। তবে বন্ধুরা তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, এই পুরো এরিয়াটা মানে এই যে তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খ্রিস্টানদের একটি এরিয়া, আর এটা কিন্তু হলো একটি চার্চ। তবে আমি ঠিক যে সময় এসেছি এখন চার্চের গেটটা বন্ধ রয়েছে, তাই ভেতরের দিকে নিয়ে যেতে পারছি না। তবে এখান থেকে আমাকে বললো বাইরের দিকের পুরো এরিয়াটা তোমরা ঘুরে দেখে নিতে পারো, কারণ খুব সুন্দর সুন্দর এখানে ফুল গাছ রয়েছে, গার্ডেন এরিয়া রয়েছে। তো আমি এখানে বেশ খানিকক্ষণ সময় কাটাবো। মেরি মাদার অফ গড চার্চের সামনের দিকের এরিয়াটা আমি ঘুরিয়ে দেখালাম। তোমরা গেলে পরে পুরো চার্চের আশেপাশের এরিয়াটা অবশ্যই ঘুরে দেখবে। মেরি মাদার অফ গড চার্চ ঘোরার পরে আমি কিন্তু আবারও তোমাদের নিয়ে যেতাম কালিম্পং এর আরো একটি টুরিস্ট স্পট ঘোরানোর জন্য, যেখানে যাওয়ার জন্য কোনো রকম টাকাও খরচা হবে না, এক্সট্রা ভাবে গাড়িও রিজার্ভ করতে হবে না। তবে বন্ধুরা সেখানে যাওয়ার আগেই শুরু হয়ে গেল কালিম্পং এ অঝোরে বৃষ্টি। বৃষ্টির কারণে আর যেতে পারলাম না, কারণ সাথে রিশু রয়েছে, ভিজে যাবে এই কারণে। তবে তোমরা চিন্তা করো না, কালকে কিন্তু আবারও আমি তোমাদেরকে রাস্তা চিনিয়ে তোমরা সেখানে কিভাবে পৌঁছাবে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে যখন আমি রুমে আসছিলাম তখন কিন্তু দেখলাম চকটা যে রয়েছে তার দুপাশেই কিন্তু বসেছে প্রচুর স্ট্রিট ফুডের দোকান। সেখান থেকে আমি নিয়ে নিলাম চিকেন ললিপপ। তোমরা চাইলে আরো বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়ে খেতেই পারো। আসলে সেখানে আমি কিন্তু দোকানে দাঁড়িয়ে খাইনি, চলে এসেছি রুমে, কারণ রুমের জানলাটা এসে খুলে দিয়েছি। এখানে বৃষ্টি দেখতে দেখতে আমি আর সৌরভ দুজনে মিলে কিন্তু চিকেন ললিপপটা খেয়ে নেবো। আচ্ছা, যদি তোমাদের মনে প্রশ্ন থাকে যে রাতের খাবারটা তাহলে কোথা থেকে খাবে, দুপুরবেলা ঠিক যেখান থেকে আমি খেয়েছিলাম রাতের খাবার তোমরা সেখান থেকেই খেতে পারো। আর যদি তোমরা রাতের খাবারে ভাত ডাল খেতে না চাও, প্রচুর এখানে চাইনিজ আইটেমের দোকান রয়েছে, সেখান থেকে চাইনিজ আইটেম নিয়ে রাতের খাবার কমপ্লিট করেই নিতে পারো। চলো তাহলে আপাতত চিকেন ললিপপটা জমিয়ে খাওয়া যাক বৃষ্টি দেখতে দেখতে। 5 পিস চিকেন ললিপপের দাম পড়েছিল 150 টাকা। খেতে অসম্ভব টেস্টি ছিল। তবে বন্ধুরা আমি কিন্তু রাতের খাবার এই দিয়েই কমপ্লিট করেছিলাম। আসলে দুপুরের খাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর এখন আবার সন্ধেবেলা খাচ্ছি আমি চিকেন ললিপপ। এটা খাওয়ার পরে রাতে কিন্তু আমি হালকা শুকনো খাবার খেয়েছিলাম, যেটা আমি সাথে ক্যারি করি। এইসব খেয়েই আমার পেট ভরে গিয়েছিল, তাই আমি আর রাতে বাইরেও বেরোইনি আর রাতের খাবারও খেতে যাইনি। তবে তোমরা কোথা থেকে খাবে সেটা তো আমি বলেই দিলাম। তবে এখন এইসব খেয়েই কিন্তু সোজা ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে আবারও সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল আবারও রেডি হয়ে হোটেল থেকে মাত্র 250 মিটার হাঁটা পথে আমি পৌঁছে গিয়েছি ম্যাকফার্লিন মেমোরিয়াল চার্চে। বন্ধুরা এই চার্চের বিষয়ে অবশ্যই তোমাদের ছোট্ট করে জানাবো, তার আগে চারিদিকের ভিউটা দেখেছো? কিছুই দেখা যাচ্ছে না, মানে চারিদিকে মেঘে কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। তবে এইটার সৌন্দর্যও কিন্তু একটু অন্য রকমের। কালিম্পং এ যতগুলো চার্চ রয়েছে তার মধ্যে থেকে সব থেকে পুরনো চার্চ হলো ম্যাকফার্লিন মেমোরিয়াল চার্চ এবং সব থেকে বড় চার্চ।
পাহাড়ের কোলে অসম্ভব সুন্দর একটি পরিবেশে এই চার্চটি কিন্তু অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি তোমরা দেখতে পারবে। যখন তোমরা এই চার্চের ভেতরে এন্ট্রি করবে, সামনের দিকে যে রাস্তাটা দেখতে পারছো, রাস্তাটার ঠিক ওপরের দিকেই বিশাল বড় ফুলের গাছ রয়েছে, 2-3 রকমের। আর পুরো রাস্তাতে পড়ে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের ফুল। আর সেই ফুলগুলো কিন্তু তোমাদেরকে চার্চের ভেতরে এন্ট্রি করতে স্বাগত জানাবে। ভীষণ সুন্দর লাগলো। চলো আস্তে আস্তে পুরো চার্চটা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও এখানকার বিষয় ছোট্ট করে জানিয়ে দেবো। চার্চের গেট প্রত্যেক দিন খোলা থাকে, মানে সপ্তাহের যে কোনো দিন এসে চার্চের বাইরের দিকের এরিয়াটা তোমরা অনায়াসেই ঘুরে দেখে যেতে পারো। তবে সপ্তাহে শুধু রবিবার দিন চার্চের মেন গেটটা খোলা হয়। সেদিন আশেপাশের লোকাল মানুষজন আসে চার্চে প্রার্থনা করতে। সেই দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। চার্চটা কিন্তু বিশাল বড়, মানে ওপরের দিকের অংশটা কিন্তু আরো উঁচু ছিল। তবে 2011 সালে ভূমিকম্পের ফলে ওপরের দিকের কিছুটা অংশ ভেঙে পড়ে যায়। তবে ভেঙে পড়ে যাওয়া অংশটা চার্চের ঠিক সামনে কিন্তু এখনো সংরক্ষণ করে রাখা রয়েছে। আর সামনে যে বোর্ডটা দেখতে পারছো, এখানে অনেক কিছু চার্চের বিষয়ে লেখা রয়েছে। তোমরা যদি গিয়ে কেউ পড়ো, তোমাদের ভীষণ ভালো লাগবে। 1890 সালের 24শে ফেব্রুয়ারি নির্মাণের কাজ শুরু করা হয় এবং প্রথম প্রার্থনা অনুষ্ঠিত হয় 1 নভেম্বর 1891 সালে। তবে ভারতের মধ্যে যতগুলো চার্চ রয়েছে তার মধ্যে থেকে একটি অন্যতম চার্চ বলতেই পারো। এখানে 10টি রকমের ভাষায় কিন্তু প্রার্থনা করা হয়। চার্চের বাইরের দিকের এরিয়াটা তোমরা কিন্তু জুতো পরেই ঘুরতে পারবে। আর বাইরের দিকের এরিয়াতে যেরকম তোমরা গার্ডেন এরিয়া দেখতে পারবে, তেমনি বসার ব্যবস্থা রয়েছে। আর যদি একদম ভেতরের দিকে এন্ট্রি করো, তাহলে এই যে সুর একটা দেখতে পারছো, যেখানে তোমাদের জুতো খুলে তারপরে কিন্তু চার্চের ভেতরে এন্ট্রি করতে হবে। এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে। চারিদিকের ভিউটা অসাধারণ এবং তার মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এতটা সুন্দর লাগছে কি বলবো। কালিম্পং এর আরো একটি টুরিস্ট পয়েন্ট আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আচ্ছা বন্ধুরা, কালিম্পং ভ্রমণে আসলে পরে তোমরা যে কোনো জায়গায় হোটেল নিয়ে থাকতেই পারো। হোটেল থেকে বেরিয়ে আসলে পরে তোমরা কিন্তু সোজা চলে আসবে টাওয়ার চকের কাছে। চকের ঠিক পাশেই বড় একটি বোর্ড রয়েছে, যেখানে বড় করে লেখা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং। বন্ধুরা, এই পার্কটা কিন্তু আমাদের হোটেলের একদম ঠিক পাশে। এই পার্কের রাস্তাটা চলে আসছে ওপরের দিকে, নিচে যাওয়ার যে একটি রাস্তা যাচ্ছে সেটা চলে যাচ্ছে আমাদের হোটেলের দিকে। আর তোমরা কিন্তু এই জায়গাতেও পায়ে হেঁটে চলে আসতে পারো। আর যদি আমি যে হোটেলে স্টে করেছি সেখানে স্টে করো, তাহলে 2-4 মিনিটে এখানে পৌঁছেই যাবে। চলো পার্কের ভেতরে তাহলে এন্ট্রি করা যাক। সকালবেলা থেকে কিন্তু পার্কের গেট খুলে দেওয়া হয়। ইন্ডাস্ট্রিয়াল পার্ক কালিম্পং এর একটি জমজমাট পার্ক। সকাল থেকেই প্রচুর ভিড় থাকে, সেটা কালিম্পং এ ঘুরতে আসা ট্যুরিস্টদের হোক কিংবা কালিম্পং এর লোকাল মানুষজনদের। পুরো পার্কের ভেতরে ভিউটা কিন্তু ভীষণই সুন্দর। রয়েছে বিশাল বড় গার্ডেন এরিয়া, যেখানে রয়েছে কিন্তু অনেকগুলো বসার ব্যবস্থা। আচ্ছা, এখানে এক্সট্রা ভাবে রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন, যেখানে বাচ্চারা ভীষণ সুন্দরভাবে কিন্তু মজা করতে পারবে, খেলা করতে পারবে। এটা হলো এই সাইডটাতে। আর যখনই তোমরা আসো, সেটা সকাল হোক কিংবা সন্ধেবেলা, এখানে আসলে পরে তোমরা কিন্তু লোকাল মানুষজনদেরকে বেশি দেখতে পারবে। তাছাড়াও রয়েছে কিন্তু এখানে খাওয়ার দাওয়ারের জন্য বেশ অনেকগুলো দোকান, যেটা এখানে তোমরা দেখতে পারবে। ভেতরে কিন্তু আলাদা আলাদা কাউন্টার রয়েছে, মানে অনেকগুলো দোকান তোমরা পেয়ে যাবে। এখানে আমার ছেলে এসে খেলতে শুরু করে দিয়েছে। এখানকার লোকাল মানুষের কিছু বাচ্চা কাচ্চারা এসে খেলছে, তাদের সাথে খেলছে। আচ্ছা, এই দিকটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে কিন্তু রয়েছে বেশ সুন্দর একটা ফোয়ারা। আচ্ছা, সন্ধ্যেবেলা যদি তোমরা এখানে আসো, তাহলে কিন্তু ভীষণ সুন্দরভাবে দেখবে পুরো পার্কটা লাইট দিয়ে সেজে ওঠে। সেই সময়টা দেখতে কিন্তু আরো সুন্দর লাগে। আমি যেহেতু দিনের বেলা এসেছি, তবে দিনের বেলার ভিউটাও কিন্তু কম খারাপ লাগছে না। সামনের দিকে বেশ বড় একখানা মূর্তি রয়েছে, এই যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ তার ঠিক ব্যাক সাইডে। তবে সেটা দেখার জন্য আমাকে কিন্তু একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সেলফি জোন হিসেবে বন্ধুরা পার্কের ভেতরে খুব সুন্দরভাবে লেখা রয়েছে কিন্তু বড় করে আই লাভ কালিম্পং, যেটা তোমরা আমার ব্যাক সাইডে দেখতেই পারছো। তবে আমি হয়তো ভেবেছিলাম যে আমরা যারা বাইরে থেকে ঘুরতে আসি তারাই এসে হয়তো এই সেলফি জোনের সামনে ছবি ক্লিক করি, তবে না, এখানকার লোকাল মানুষজনেরাও যখন ঘুরতে আসে তারা কিন্তু এর সামনে দাঁড়িয়ে ছবি ক্লিক করে, রিলস বানায়, যেটা এসে আমি বুঝতে পারলাম। এই সাইডের একটু ভিউটা দেখাচ্ছি। এখানে বড় একটা খুব সুন্দর সাজানো দোলনা রয়েছে যার ওপরে লেখা রয়েছে হামরো কালিম্পং। আর এই পার্কটা কিন্তু অবশ্যই তোমরাও আসলে পরে ঘুরে দেখবে, বাড়ির ছোট কুচে কাচাদের সাথে কিন্তু বেশ সুন্দর একটা সময় কাটবে এই পার্কের ভেতরে। চলে এলাম আমাদের হোটেল থেকে প্রায় 2-1 মিনিটের হাঁটা পথে সুন্দর একটা ভিউ পয়েন্টে। বন্ধুরা এইখান থেকে কিন্তু পুরো কালিম্পং শহরের ছোট্ট ছোট্ট পাহাড়ি বাড়ি এবং আশেপাশে থাকা ছোট বড় পাহাড়, আর ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু পাহাড়ের গা বয়ে আসছে তিস্তা নদী, যেটা দেখতে এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এখন কিন্তু আমি পায়ে হেঁটে ঘুরে দেখছি কালিম্পং এর আশেপাশের ছোট্ট ছোট্ট গ্রামগুলো, যেগুলো ঘুরে দেখতে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। কারণ কালিম্পং এর পুরো ছোট্ট ছোট্ট এই গ্রামগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর ফুল গাছ দিয়ে ভরা এবং বিভিন্ন ধরনের গাছগাছালি দেখতে পারবে, ভীষণ ভালো লাগছে। আর এইখানে আসলে পরে তোমরা মেঘের যে খেলা সেটা অসাধারণ ভাবে দেখতে পারবে। কালিম্পং এর কিছু সাইট সিন আমি কিন্তু পায়ে হেঁটেই এইভাবেই ঘুরে দেখছি। যদি তোমরা কেউ গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখো সেই ক্ষেত্রে 8টি সাইট সিন পড়বে। আমি তোমাদের ভাগ করে বলে দিচ্ছি। এক সাইডে পড়বে ডেলো পার্ক, সায়েন্স সেন্টার, হনুমান মন্দির, বুদ্ধ পার্ক এবং তারপরে রয়েছে পদ্মসম্ভবা ভিউ পয়েন্ট, এবং আরো একটি সাইডে পড়বে ডুরপিন মনস্ট্রি, মর্গান হাউস আর গল্ফ মাঠ। তবে তার মধ্যে থেকেও তোমরা নিজেদের মতো টুরিস্ট স্পট বেছে নিতে পারো। সুন্দর ভিউ দেখার ইচ্ছে থাকলে ডুরপিন মনস্ট্রি, ত্রিরত্ন বুদ্ধ পার্ক এবং হনুমান মন্দির রাখতে পারো, এবং প্যারাগ্লাইডিং যদি করতে চাও তাহলে ডেলো পার্কে যেতে পারো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিদিকের পরিবেশটা ভীষণই সুন্দর, পুরো পাহাড় জুড়ে রয়েছে এরকম সুন্দর সুন্দর ফুল। আর বন্ধুরা ওপরের দিক থেকে আমি দেখতে পেয়েছিলাম এই বড় হলুদ ফুলটা দেখা যাচ্ছে, তবে কাছে এসে যেটা দেখলাম পুরো পাহাড় জুড়ে দেখো ছোট্ট ছোট্ট ঠিক গাঁদা ফুলের মতো কিন্তু ফুলগুলো ফুটে রয়েছে। ওপরের দিকে দেখো কি সুন্দর সেই পার্পল কালারের ফুলগুলো এক গুচ্ছ ধরে রয়েছে। আমার মনে হয় পায়ে হেঁটে তোমরা যদি এই পাহাড়ি অঞ্চলগুলো ঘুরে দেখো, এইগুলোই কিন্তু তোমাদের একটা উপরি পাওনা হবে। আমি এখন ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এইখান থেকে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে কিন্তু তিস্তা নদী। দুটো পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে তিস্তা নদী, যেটা দেখতে অসাধারণ লাগছে। চারিদিকে সবুজে ঘেরা শুধু ছোট বড় পাহাড়। সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম ম্যাকফারলেন মেমোরিয়াল চার্চ, সেটাও কিন্তু তোমরা এই জায়গাতে আসলে পরে দারুণ সুন্দরভাবে দেখতে পারবে। দেখো ব্যাক সাইডে পুরো চার্চটা দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা যদি কালিম্পং এ ঘুরতে আসো তোমরা চাইলে পরে গাড়ি রিজার্ভ করে আশেপাশে সাইট সিন গুলো ঘুরে দেখেই নিতে পারো। তবে আমার মতো যদি এরকম পায়ে হেঁটে ঘুরে দেখো, আমি বলবো তোমরা কিন্তু উপরি পাওনা হিসেবে অনেক কিছু দেখতেও পারবে এবং তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের দিনটাও আমি কিন্তু ভীষণ সুন্দরভাবে কালিম্পং এ কাটালাম, পায়ে হেঁটে আশেপাশের কিছু সাইট সিন ঘুরে দেখলাম, ভীষণ সুন্দর লাগলো। তোমরা চাইলে পরে আমার মতো কিন্তু এরকম পায়ে হেঁটে কালিম্পং এর কিছু সাইট সিন ঘুরে দেখে নিতে পারো। বন্ধুরা, যেরকম দার্জিলিং কিংবা গ্যাংটকে মল রোড রয়েছে, কালিম্পং এ কিন্তু তেমনটা নেই, কিন্তু বিশাল বড় মার্কেট এরিয়া রয়েছে। তোমরা চাইলে সন্ধ্যেবেলা কিন্তু পুরো মার্কেটটা ঘুরে দেখে নিতে পারো। এখানে মার্কেটে তোমরা সাজগোজের জিনিস থেকে শুরু করে সোয়েটার, জামা কাপড়, বাচ্চাদের খেলনা, এমনকি ছোট বড়
অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে, স্ট্রিট ফুডের দোকান প্রচুর রয়েছে। তবে হ্যাঁ, যদি তোমরা মার্কেট ঘুরে দেখো, খাবার দাবার খাও, অবশ্যই তোমরা চেষ্টা করবে 8:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার, কারণ কালিম্পং এ কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে রাত্রেবেলা পুরো মার্কেট এরিয়া বন্ধ হয়ে যায়। তবে বন্ধুরা আজকে কিন্তু রাতটা আমি এখানেই স্টে করব, কালিম্পং এ যেই হোটেলে আমি স্টে করেছি। তারপরে কালকে সকালবেলা একদম ফার্স্ট বাস যেটা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে ছাড়বে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে, সেই সরকারি বাস ধরে আমি আবার শিলিগুড়িতে ব্যাক করব। শিলিগুড়ি থেকে আবারও ট্রেন ধরে আমি কিন্তু কলকাতায় ফিরে যাব। তবে বন্ধুরা আজকের এই কালিম্পং এর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে অবশ্যই লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।